প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর এই যে এইডস পরিচিতি ও প্রভাব এবং এই বিষয়বস্তুগুলো নিয়েই আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো এইডস হলো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক সংক্রামক ব্যাধি। 1981 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস চিহ্নিত হয়। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় বিশ্বে সর্বপ্রথম এইডস রোগ শনাক্ত হয় কত সালে, তখন তুমি বলবে 1981 সালে। ঠিক আছে, 1981 সালে বিশ্বে সর্বপ্রথম এইডস রোগ শনাক্ত হয়। কোন দেশে? যুক্তরাষ্ট্রে, বা যেটাকে আমরা আমেরিকা বলে থাকি। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা অথবা ইউএসএ, তিনটে আসলে একই দেশ। তো 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এইডস রোগ চিহ্নিত হয়। বর্তমানে এটি বিশ্বে মরণ ব্যাধি বা মরক ব্যাধি অথবা প্যান্ডেমিক হিসেবে পরিচিত। এই প্যান্ডেমিক কথাটা কিন্তু আমরা করোনা ভাইরাসের সময়ও বলে থাকি। ঠিক আছে, আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। বোঝা গেল? তাহলে কোথার দেশগুলোতে এর প্রকোপ বেশি? আফ্রিকান কান্ট্রিগুলোতে। ক্লিয়ার? তাহলে এখান থেকে মনে রাখবে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় 1981 সালে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, তো আমরা চলে যাই পরের স্লাইডে। আচ্ছা, এবার চলে আসি এইডস এর ফুল ফর্ম বা পূর্ণরূপে। ঠিক আছে, এইডস, AIDS এর প্রত্যেকটি বর্ণের এক একটা অর্থ আছে বা ফুল মিনিং আছে। এতে আসে অ্যাকিউরেট। ঠিক আছে, অ্যাকিউরেট। আইতে আসে ইমিউন। ইমিউন মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা। ডেফিসিয়েন্সি কথার অর্থ অভাব। ঠিক আছে, ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম মানে হচ্ছে লক্ষণ। ঠিক আছে, এখন এর মানে দাঁড়ায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থার অভাব দেখা দেয় যে রোগ হলে, সেটাই হচ্ছে এইডস। এর মানে আমরা বুঝতে পারি যদি কারো এইডস রোগ হয় তার কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে না। এখন তুমি বলবা স্যার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা আবার কি? এই রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরে আছে বলে আমরা প্রতিদিন অসুস্থ হই না। ঠিক আছে, আমাদের শরীরে কিন্তু অনেক রোগের প্রতি ডিফেন্স সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যদি প্রবেশ করে আমাদের শরীরই কিন্তু অটোমেটিক সেটাকে মেরে ফেলে। ঠিক আছে, যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা একদমই ভেঙে যাবে ঠিক তখনই কিন্তু আমাদের শরীরে নানাবিধ রোগ বাসা বাঁধবে। তো এই যে এইডস রোগটাই কি করে? আমাদের শরীরের যে ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে নষ্ট করে দেয়। তাহলে কি হয়? অন্যান্য যত রোগ আছে সেই রোগগুলো কিন্তু আমাদের শরীরে বেশি বেশি হয়। বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। তো তোমরা এইডস এর পূর্ণরূপ মুখস্থ করবে এভাবে: অ্যাকিউরেট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এভাবে পড়তে থাকবে। ঠিক আছে, অ্যাকিউরেট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা, এরপরে এইডস, এটা হচ্ছে রোগের নাম। এইডস কি? এইডস হলো রোগ। ঠিক আছে, আর যে ভাইরাসের কারণে এই রোগটা হয় সেই ভাইরাসটার নাম হচ্ছে HIV। ঠিক আছে, HIV কি? HIV হলে ভাইরাস। ঠিক আছে, আচ্ছা, এইডস হলো রোগ আর HIV হলো ভাইরাস। তো HIVরও একটা পূর্ণরূপ আছে, সেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। দেখছো এখানে এই যে ইমিউন আর ইমিউনো ডেফিসিয়েন্সি এই দুইটা টার্ম কিন্তু একদম কমন। এর কারণ হচ্ছে এটার অর্থ বোঝায় যে মানব দেহের, ঠিক আছে, রোগ প্রতিরোধ ব্যবস্থার অভাবের ভাইরাস, অর্থাৎ যে ভাইরাস আক্রমণ করলে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অভাব দেখা দেয়। বোঝা গেল? যেভাবে ক্ষতি করে, দেখো আমি একটু আগে যা বুঝাইছি সেটাই কিন্তু এখানে লেখা। প্রাকৃতিকভাবে মানুষের দেহে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা থাকে। আমাদের শরীরে কিন্তু অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ঠিক আছে, এজন্য আমরা রোজ অসুস্থ হই না। এটাকে বলা হয় ইমিউনিটি বা ইমিউনো। ঠিক আছে, শরীরের রক্তে লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুত করে জীবাণু প্রতিরোধ করে। শরীরের রক্তে লিম্ফোসাইট নামের একটা কি আছে জানো?
অণু আছে বা একটা অংশ আছে, সেই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিটাই হলো তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে মূল এজেন্ট। আর সেই অ্যান্টিবডিটা কি করে? জীবাণু প্রতিরোধ করে। এইচআইভি এই নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। এইচআইভি শরীরে প্রবেশ করে কি করে? আমাদের যে প্রতিরোধ সিস্টেমটা ভেঙে ফেলে, তখন আর আমাদের শরীর রোগ প্রতিরোধ করতে পারে না। এই একই কথা কিন্তু আমি বারবার বলতেছি, ভালো করে মনে রেখো। যদি এখনও না বোঝো, ভিডিওটা আবার টেনে টেনে দেখো। আচ্ছা, এইডস রোগের কারণ, ঠিক আছে, এভাবে আমি খুব সুন্দর করে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে। আমরা কিন্তু খুবই ডেডিকেশন নিয়ে তোমাদের জন্য এই স্লাইডগুলো তৈরি করি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, চলো 1.7.1 এইডস রোগের কারণ ও প্রভাব। ওকে, এইডস রোগ কি কি কারণে হয় আর এর প্রভাব কি? প্রথমত হচ্ছে এইচআইভি, ঠিক আছে। এই ভাইরাস, এইচআইভি ভাইরাস দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ঠিক আছে। তখন আর আমাদের শরীর রোগের প্রতি কোনো অ্যাকশন নিতে পারে না, এটা আমরা সবাই জানি। এটি রক্তের শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল এর যে টি লিম্ফোসাইট আছে, এই যে টি লিম্ফোসাইট, এইটুকু হচ্ছে টি লিম্ফোসাইট, ঠিক আছে। এই টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। কে আক্রমণ করলো? এই যে ভাইরাসে, ঠিক আছে। এই ভাইরাস আক্রমণ করে কি করলো? এটাকে নষ্ট করে দিল। ফলে এই টি লিম্ফোসাইট আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি কি? রোগ প্রতিরোধ ক্ষমতার যে মূল এজেন্ট, সেটা নষ্ট হয়ে যায়, সেটা আর তৈরিই হয় না। এর ফলে শরীরে নানা ধরনের বিরল রোগের সংক্রমণ ঘটে। তাহলে দেখছো, আমরা কিন্তু বলতেই পারি এই এইডস রোগটা হচ্ছে সকল রোগের বাপ। মানে কি? সব রোগের জন্মদাতা পিতা। অর্থাৎ তোমার শরীরে যদি এইডস রোগ হয়, তাহলে তোমার শরীরে সকল ধরনের রোগ হবে। তখন জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বড় বড় ভাইরাস জ্বর, কিডনিতে সমস্যা, পাকস্থলীতে সমস্যা, বিভিন্ন জায়গায় ইনফেকশন, সকল রোগ আসবে, ঠিক আছে। আচ্ছা, ফলাফল এই যেটা বললাম, শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার দেখা দেয়। সাধারণ সর্দি কাশিতেও রোগীর মৃত্যু হতে পারে। কারণ হচ্ছে এইডস রোগ হলে এই যে সাধারণ সর্দি কাশি শুরু হবে কিন্তু শেষ হবে না, কখনোই আর সেরে উঠবে না, এবং আস্তে আস্তে এই সর্দি কাশির জীবাণুগুলো তোমার শরীরের বিভিন্ন ভাইটাল অর্গান যেমন ব্রেইন, ফুসফুস, এগুলোতে আক্রমণ করবে এবং রোগী একসময় মৃত্যুবরণ করতে পারে। আচ্ছা, এইডস যেভাবে ছড়ায়, এইডস কিভাবে ছড়ায় সেটার একটা চার্ট এখানে আছে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে অনিরাপদ দৈহিক মিলন, ঠিক আছে, আনসেফ ফিজিক্যাল। তারপরে কি? আক্রান্ত ব্যক্তির রক্ত বা সিরিঞ্জ ব্যবহার করা, ঠিক আছে। কোনো একজন রোগী যদি এইডস রোগে আক্রান্ত হয়, সেই রোগীর শরীরে যদি কোনো সিরিঞ্জ বা সুচ ঢুকানো হয় এবং সেই সুচ যদি আবার কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করানো হয়, তখনও সেই ব্যক্তি আক্রান্ত হতে পারে। এরপরে কি? আক্রান্ত মায়ের মাধ্যমে গর্ভস্থ শিশু, ঠিক আছে। এইডসে আক্রান্ত মা সে যদি গর্ভধারণ করে, তার পেটে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটাও কি? এইডস আক্রান্ত হবে। আর কি? অঙ্গ প্রতিস্থাপন, ঠিক আছে। এইডস রোগী অঙ্গ, এইখানে যেমন দেখাচ্ছে কিডনি, সেটা যদি অন্য কোনো সুস্থ মানুষের শরীরে নেওয়া হয় বা প্লান্টেশন করা হয়, তখনও সেই রোগীর এইডস রোগ হতে পারে। এছাড়াও তো আরও কারণ আছে, যেমন এইডস রোগীর রক্ত যদি সুস্থ রোগীর দেহে নিয়ে আসা হয়, তখনও এইডস রোগ হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এরপরে রয়েছে যেভাবে এইডস ছড়ায়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। শ্বাস প্রশ্বাস, হাসি বা কাশির মাধ্যমে ছড়ায় না। আমাদের মধ্যে একটা কমন ভুল ধারণা আছে যে এইডস রোগী যদি হাসি দেয়, সেই হাসি যদি আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি তাহলে হয়তো এইডস রোগ ছড়ায়। আসলে এভাবে এইডস রোগ ছড়ায় না, কিন্তু করোনা কিন্তু ছড়ায়, ঠিক আছে। তো করোনা এভাবে ছড়ালেও এইডস রোগ ছড়ায় না। মশা বা কোনো পোকামাকড় কামড়ালে ছড়ায় না। অনেকে আমরা ভাবি একটা মশা এইডস রোগীকে কামড় দিয়ে যদি সুস্থ মানুষকে কামড় দেয় তাহলে বোধহয় এইডস রোগ ছড়ায়। আসলে এভাবেও ছড়ায় না।
তারপরে কি আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, একসাথে খেলে বা আলিঙ্গন করলে ছড়ায় না। আমাদের সমাজ কি করে, এইডস রোগীকে একটি ঘৃণার চোখে দেখে, কিন্তু এইডস রোগীকে যদি তুমি যদি এইডস রোগীর সাথে হাত মিলাও বা জড়িয়ে ধরো, আলিঙ্গন করো, তাহলে কিন্তু তোমার এইডস রোগ হবে না। তুমি 100% শিওর হতে পারো। ঠিক আছে, উপরে যে 4-5টা কারণ বললাম, শুধুমাত্র এই কারণেই এইডস রোগ হবে, মনে থাকবে। আচ্ছা, আর কি, আক্রান্ত রোগীর ব্যবহৃত থালা বাসন, কাপড় বা অন্য কিছু ব্যবহার করলে এইডস রোগ ছড়ায় না বা এইডস রোগের ঝুঁকি নেই। ঠিক আছে, মনে রাখবেন রোগীর লালা বা চোখের পানিতে এই ভাইরাস থাকে না। ঠিক আছে, তো রোগীর লালা বা রোগী একটা গ্লাসে পানি খাইছে, সেই গ্লাসে যদি তুমি পানি খাও, তাহলে তোমার এইডস রোগ হবে না। ঠিক আছে, এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, এরপর রয়েছে প্রতিরোধ ও বর্তমান অবস্থা। ঠিক আছে, যে কিভাবে এইডস রোগ প্রতিরোধ করা যায়। আচ্ছা, একটু বড় করে নেই, তোমাদের দেখতে আর একটু সুবিধা হবে নাকি। আচ্ছা, বেশি বড় হয়ে গেল, থাক। আচ্ছা, রক্ত নেয়ার আগে পরীক্ষা করা। ঠিক আছে, যদি মনে করো তোমার এক নিকট আত্মীয়র সমস্যা হয়েছে বা তোমারই সমস্যা হয়েছে, এখন কারো একটা শরীর থেকে রক্ত নিতে হবে, তো সেই রক্ত নেয়ার আগে পরীক্ষা করতে হবে যে যার শরীর থেকে আমি রক্ত নিব তার এইডস রোগ আছে কিনা। এইডস রোগ থাকলে তো আর রক্ত নেওয়া যাবে না। তারপরে কি, ডিসপোজিবল অর্থাৎ একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যবহার করতে হবে, অর্থাৎ একই সিরিঞ্জ বারবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে। তারপরে কি, নিরাপদ ও ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন। ঠিক আছে, আচ্ছা, এখন বলবা না যে এর সাথে আবার ধর্মের সম্পর্ক কি। ধর্মের সম্পর্ক হচ্ছে, ধর্ম কিন্তু তোমাকে মাদক নিতে নিষেধ করে, তাহলে তুমি আর একই সুচ নিচ্ছ না। ঠিক আছে, মাদক দ্রব্যরা কিন্তু সিরিঞ্জের মাধ্যমে মাদক নেয়, একই সুচ একজনের দেহ থেকে আরেকজনে ব্যবহার করে। এরপরে কি, অনিরাপদ দৈহিক মিলন করে। ঠিক আছে, এগুলোতে এইডস রোগ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ধর্মীয় ও নিরাপদ অনুশাসন মেনে চললে এইডস রোগ হয় না। এরপরে রয়েছে জনসচেতনতা সৃষ্টি এইডস রোগ প্রতিরোধের একমাত্র উপায়। ঠিক আছে, সকলকে সচেতন করতে হবে। আচ্ছা, এখন বর্তমান অবস্থা কি। আচ্ছা, বর্তমান অবস্থা হচ্ছে, বর্তমানে কিছু ওষুধ আবিষ্কৃত হয়েছে যা রোগীকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে। ঠিক আছে, কিন্তু এইডস রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয় না। আর কি, স্টেম সেল ও জিন থেরাপি নিয়ে গবেষণা চলতেছে। এখনো পর্যন্ত কিন্তু এইডসের সম্পূর্ণ প্রতিষেধক আবিষ্কার হয়নি, তবে কিছু চিকিৎসা বের হয়েছে যাতে রোগী কিছুটা সুস্থ থাকতে পারে। ঠিক আছে, আরও কিছুটা বেশি দিন বাঁচতে পারে, এটাই আর কি, আর কিছু না। আচ্ছা, এরপরে কি, স্বাস্থ্য রক্ষায় শরীর চর্চা ও বিশ্রাম। আচ্ছা, দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আচ্ছা, কি বলছি দেখো, শরীরকে একটি ইঞ্জিনের সাথে তুলনা করা যায়, তাই না। শরীর কি একটা ইঞ্জিন। এরপরে কি আছে, ইঞ্জিন সচল রাখতে যেমন জ্বালানি ও সার্ভিসিং প্রয়োজন, তেমনি শরীরের জন্য খাদ্য ও বিশ্রাম প্রয়োজন, তাই না। ইঞ্জিনকে মাঝে মধ্যে সার্ভিস করতে হয়, আবার শরীরকে খাদ্য দিতে হয়, বিশ্রামও দিতে হয়। বিশ্রাম না নিলে শরীর অসুস্থ হয়ে পড়বে। নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম মানুষের শারীরিক সুস্থতার চাবিকাঠি। ঠিক আছে, এই দেখছো একটা মানুষ আর একটা ব্যাটারি অনেকটা একই রকম। ব্যাটারি যেরকম চার্জ শেষ হয়ে গেলে তাকে চার্জ দিতে হয়, একটা মানুষেরও কিন্তু শক্তি কমে যেতে পারে, তখন পুনরায় কিভাবে শক্তি আনা যাবে সেটার চেষ্টা করতে হবে। যেমন এক হচ্ছে বিশ্রাম, দ্বিতীয় হচ্ছে খাবার দাবার। আচ্ছা, এরপরে রয়েছে শরীর চর্চার উপকারিতা। পরিপাক, হজম শক্তি বাড়ে ও পেটের সমস্যা দূর হয়। রোগ প্রতিরোধ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমে, শরীর সতেজ ও চনমনে থাকে। পেশি ও স্নায়ু, শরীরের মাংসপেশি সুগঠিত হয় এবং স্নায়ুতন্ত্র সতেজ থাকে। রক্ত সঞ্চালন, শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং হৃৎপিণ্ড কর্মক্ষম থাকে। তাহলে শরীরচর্চা বা ব্যায়ামের উপকারিতা কি, ব্যায়াম করলে কি হয় বলো। এক হচ্ছে হজম শক্তি বাড়ে, অর্থাৎ তোমার খাদ্য দ্রুত হজম হবে। ঠিক আছে, এরপরে অনেকের কোষ্ঠকাঠিন্য রোগ হয় বা কষা হয়, সেই রোগটাও দূর হয়ে যায়। পেটের সমস্যা দূর হয়। আর কি,
পেশি ও স্নায়ু, শরীরের মাংসপেশি, ঠিক আছে, সুগঠিত হয় এবং স্নায়ুতন্ত্র সতেজ থাকে। রক্ত সঞ্চালন, শরীরে রক্ত সঞ্চালন বাড়ে ও হৃৎপিণ্ড কার্যক্ষম থাকে, হৃৎপিণ্ড আরো ভালোভাবে পাম্প করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, শরীর চর্চার নিয়ম ও সতর্কবার্তা বা সতর্কতা। তুমি কিন্তু চাইলেই যে কোনো সময় যে কোনোভাবে শরীরচর্চা করতে পারবে না, এর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। বয়স ও দেহের গঠন বিবেচনা করে ব্যায়াম করা উচিত। অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। এখন দেখা যায় একটা ছেলের বয়স কম, 10-12 বছর, সে কি একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্কদের মতো ব্যায়াম করতে পারবে না, তাহলে তার ক্ষতি হবে। দেখা গেল অনেকে অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম করলো, তখনও তার শরীরের ক্ষতি হবে। ব্যায়ামের পর বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। দেখা গেল কেউ একজন ব্যায়াম করলো, ব্যায়াম ট্যায়াম শেষে সে আবার কাজে চলে গেল বা ফুটবল খেলতে চলে গেল, সেটা করা যাবে না, বিশ্রাম নিতে হবে। খালি পেটে বা ভরা পেটে ব্যায়াম করা উচিত নয়, মনে থাকবে, খালি পেটে ব্যায়াম করা উচিত নয়, ভরা পেটে উচিত নয়, উচিত হচ্ছে মাঝামাঝি একটা সময়। মনে করো ভাত খাবার 3-4 ঘন্টা পর বা কমপক্ষে 2-3 ঘন্টা পরে। ব্যায়ামের ধরন ও পদ্ধতি, খেলাধুলা, ফুটবল, টেনিস, হকি, ক্রিকেট ইত্যাদি, এগুলোও কিন্তু এক ধরনের ব্যায়াম, ঠিক আছে। খেলাধুলা করলেও তোমার শরীরচর্চা হয়ে যাবে। এরপরে রয়েছে কি সাধারণ ব্যায়াম, সাঁতার কাটা, হাঁটা, সাইকেল চালান ও দৌড়ানো, এগুলোও কিন্তু এক ধরনের ব্যায়াম, ঠিক আছে। এরপরে রয়েছে কি পদক্ষেপ, ঠিক আছে। একজন মানুষের প্রতিদিন যদি 8 থেকে 10,000 পদক্ষেপ নেওয়ার অভ্যাস থাকে, তবে তিনি সুস্থ ও দীর্ঘ জীবন আশা করতে পারেন, ঠিক আছে। যদি প্রতিদিন 10,000 পা বা 10,000 কদম হাঁটে, তাহলে তিনি সুস্থ থাকতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে বিশ্রাম কেন প্রয়োজন। অত্যাধিক পরিশ্রমের ফলে আমাদের পেশিগুলোতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, এর ফলে পেশি ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরে ব্যথা অনুভব হয়। বিশ্রাম নিলে ল্যাকটিক অ্যাসিড দূর হয় এবং পেশি পুনরায় কর্মক্ষমতা ফিরে পায়। শরীর ও মনকে সতেজ করতে ঘুমের কোনো বিকল্প নেই, ঠিক আছে। তাহলে বুঝলাম কি, আমরা যদি ব্যায়াম করি আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই ল্যাকটিক অ্যাসিডের ফলে আমরা দুর্বল মনে হয় আমাদের শরীর, আর আমাদের কাজকর্ম করতে ইচ্ছা করে না, গা হাত পা একটা জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব হতে পারে, এতে পেশি ক্লান্ত হয়ে পড়ে। তাহলে কি করতে হবে, আমাদের বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিলে এই যে ল্যাকটিক অ্যাসিডটা, এটা ধীরে ধীরে আমাদের শরীরে তোমার এই রক্তের মাধ্যমে গিয়ে কিডনিতে গিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, মানে ল্যাকটিক অ্যাসিডটা কমে যাবে, আবার পেশি আমাদের পুনরায় কর্মক্ষম হয়ে যাবে। আর শরীর ও মনকে সতেজ করতে ঘুমের কোনো বিকল্প নেই। দেখছো ব্যাটারি চার্জ লো হয়ে গেছে, এরপর যদি তুমি ঘুম দাও তাহলে কি ব্যাটারি আবার হাই চার্জে চলে যাবে। আচ্ছা, এরপরে কি আছে, বয়স ভিত্তিক ঘুমের চাহিদা, ঠিক আছে। মানুষের বয়সের সাথে সাথে ঘুমের একটা প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে, যে কত বছর বয়সের মানুষের কি পরিমাণ ঘুমাতে হবে। আচ্ছা, প্রথমেই আছে প্রাপ্তবয়স্ক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ন্যূনতম 6 ঘন্টা করে ঘুমাতে হবে, ঠিক আছে, ন্যূনতম 6 ঘন্টা, কেউ কেউ 7-8 ঘন্টাও ঘুমায়, তবে তার বেশি উচিত নয়। আর বালক বালিকা অর্থাৎ তোমরা যারা আছো, ঠিক আছে, তোমরা যাদের বয়স 15-16, তাদের উচিত 8 থেকে 9 ঘন্টা ঘুমানো, ঠিক আছে। আর যারা একদম শিশু বা ছোট, তাদের ঘুমের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, তাদের উচিত কত, 10 থেকে 12 ঘন্টা ঘুমানো। 3 বছরের নিচের শিশুর উচিত 10 থেকে 12 ঘন্টা ঘুমানো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখছে, যারা রাতে কাজ করেন তাদের অবশ্যই দিনের বেলায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। আচ্ছা, এরপরে কি মনের বিশ্রাম ও কর্মবিরতি। আচ্ছা, এ পাশে নিয়ে যাই। শুধুমাত্র শুয়ে বসে থাকা বা ঘুমানো নয়, কাজের ধরন পরিবর্তন করাও এক ধরনের বিশ্রাম, একে কর্মবিরতি বলে। যেমন বাগান করা, ঠিক আছে, এই যে তাহলে তুমি একসাথে কাজ করতেছো, কাজ করার মাঝে একটু ফুল গাছে পানি দিয়ে আসলা, 2টা আগাছা পরিষ্কার করলা, এটা এক ধরনের কর্মবিরতি বা কাজের ধরন পরিবর্তন করা। ছবি আঁকা, ঠিক আছে, এটা এক ধরনের কাজের ধরন পরিবর্তন করা, অথবা বই পড়া। তো ভেরিয়েশন, ডিফারেন্ট কাজ করতে হবে, তাহলে এটাও এক ধরনের কর্মবিরতি, আর এইভাবেও শরীর সুস্থ থাকবে।
বলছে কি এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করলেও শরীর ও মন বিশ্রাম পায়, ঠিক আছে? তাই সারাদিন একঘেয়ে কাজ করবা না। তোমরা যারা সারাদিন বই পড়ো, বিশেষ করে একসাথে 5-6 ঘন্টা বই পড়ো, এতক্ষণ বই তো পড়া যাবে না, ঠিক আছে? কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকে মোটেও বই পড়ে না, ঠিক আছে? বই পড়তে হবে এবং বই পড়ার মাঝে মাঝে উঠে অন্যান্য কাজকর্ম করতে হবে। আচ্ছা, এরপরে আছে সুস্থ জীবনের সার সংক্ষেপ। এইডস একটি মরণ ব্যাধি, মানে আজকে ক্লাসে আমরা যা শিখলাম, সচেতনতাই এর প্রধান প্রতিরোধ, ঠিক আছে? সচেতন করতে হবে। আচ্ছা, আমরা এইডসে কি পড়লাম? এইডসের ভাইরাসটার নাম হচ্ছে HIV। সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল কত? 1981 সালে, তাই না? আচ্ছা, 1981 সালে। আর এটার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তারপর কিভাবে এইডস ছড়ায়? অনিরাপদ দৈহিক মিলনের ফলে, একই সুচ সিরিঞ্জ সবাই মিলে ব্যবহারের ফলে, রক্ত দেওয়ার আগে রক্ত পরীক্ষা না করলে, এইডস আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করলে, তারপর যে আক্রান্ত মায়ের গর্ভে যদি কোনো শিশু জন্ম নেয় তারও এইডস হতে পারে। আচ্ছা, সুস্থতার জন্য নিয়মিত পরিমিত শরীরচর্চা বা ব্যায়াম আবশ্যক। তা তো সবাই আমরা জানি, ব্যায়াম না করলে শরীর ভালো থাকবে না। শরীর ও মনকে সচল রাখতে পর্যাপ্ত ঘুম ও মানসিক বিশ্রাম করা। ব্যায়াম যেমন জরুরি, ব্যায়াম বা কাজকর্মের শেষে বিশ্রাম নিতে হবে, আবার সঠিক সময় মতো ঘুমাতে হবে। যেমন প্রাপ্তবয়স্কদের উচিত 6 ঘন্টা ঘুমানো, তোমার মতো যারা 15-16 বছর বয়সী তাদের উচিত 8 থেকে 9 ঘন্টা ঘুমানো, আর যারা শিশু তাদের উচিত 9 থেকে 10-11 ঘন্টা ঘুমানো, ঠিক আছে? তো আজকের ক্লাস কেমন লাগলো জানিও। আর পরবর্তী কোনো ক্লাস এরকমই ইন্টারেক্টিভ ক্লাস হবে। তো ততদিন পর্যন্ত গুড বাই।